আজকে আমরা যেটা করব, আজকে আমরা করব ফিজিক্স 2 এর প্রথম অধ্যায় থার্মোমিটার এর পার্ট 2। আজকে আমরা এখানে আলোচনা করব আপেক্ষিক তাপ, সুপ্ত তাপ এবং প্রমাণ করব যে বরফ গলনের সুপ্ত তাপ, এবং সেটা দিয়ে বেশ কিছু রচনামূলকের জন্য ম্যাথ করব। ঠিক আছে? তো প্রথমত আমাদের টপিক হচ্ছে আপেক্ষিক তাপ। আপেক্ষিক তাপ। আচ্ছা, আপেক্ষিক তাপকে ইংরেজিতে বলা হয় স্পেসিফিক হিট। এস পি ই সি আই এফ এস, স্পেসিফিক হিট। আরেকটা টপিক হচ্ছে আমাদের সুপ্ত তাপ। সুপ্ত তাপ, সুপ্ত তাপকে বলা হয় লেটেন্ট হিট। আচ্ছা, এই যে স্পেসিফিক এর প্রথম অক্ষর এস, এই কারণে আপেক্ষিক তাপকে প্রকাশ করা হয় এস দ্বারা। কি দ্বারা? এস দ্বারা। এবং এই যে লেটেন্ট এর প্রথম অক্ষর এল, এই কারণে সুপ্ত তাপকে প্রকাশ করা হয় এল দ্বারা। ঠিক আছে? অবশ্যই মাথায় রাখতে হবে যে আপেক্ষিক তাপকে আমার প্রকাশ করা হয় এস দ্বারা এবং সুপ্ত তাপকে প্রকাশ করা হয় এল দ্বারা। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে আপেক্ষিক তাপ কি এবং সুপ্ত তাপ কি? সংজ্ঞাটা আমি না লিখে মুখে বলতেছি। আপেক্ষিক তাপ হলো সেটা যে একক ভরের কোনো বস্তুর তাপমাত্রা 1 ডিগ্রি বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে আমরা বলতেছি আপেক্ষিক তাপ বা স্পেসিফিক হিট। বুঝতে পারছো? একক ভরের কোনো বস্তুর তাপমাত্রা 1 ডিগ্রি বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন বা হিটের প্রয়োজন সেটাকে আমরা বলতেছি আপেক্ষিক তাপ বা স্পেসিফিক হিট। এখন চলে আসি সুপ্ত তাপ। তো সুপ্ত তাপ বিষয়টা কি? এখানে হচ্ছে তাপমাত্রা বৃদ্ধি করতেছে, কথা বুঝিও, কিন্তু এখানে আমার শর্ত হচ্ছে তাপমাত্রার কোনো পরিবর্তন হবে না। তো সুপ্ত তাপের সংজ্ঞা হচ্ছে এরকম যে তাপমাত্রার পরিবর্তন না করে কোনো বস্তু এক অবস্থা থেকে অন্য অবস্থা নিয়ে যেতে যে পরিমাণ তাপ গ্রহণ বা বর্জন করে তাকে আমরা বলি সুপ্ত তাপ। তো এটা একটু আমরা ডিটেইলি বুঝি। তো কি বলছি যে তাপমাত্রার পরিবর্তন না করে, তাপমাত্রা পরিবর্তন না করে কোনো বস্তু এক অবস্থা থেকে অন্য অবস্থায়, তোমরা লিখে ফেলো এটা, হ্যাঁ, নিয়ে যেতে যে পরিমাণ তাপ গ্রহণ অথবা বর্জন করে থাকে, বর্জন করে তাকে সুপ্ত তাপ বলে। সুপ্ত তাপ বলে। তাহলে দেখো প্রথম শর্তটা কি? প্রথম শর্ত হচ্ছে তাপমাত্রার কোনো পরিবর্তন হবে না। প্রথম শর্ত কি বলছে? তাপমাত্রার কোনো পরিবর্তন হবে না। আচ্ছা, তোমরা বলবে ভাইয়া বুঝছি তাপমাত্রা পরিবর্তন হবে না, তারপরে কি বলছে? কোনো বস্তু এক অবস্থা থেকে অন্য অবস্থা। এখন এক অবস্থা থেকে অন্য অবস্থা বলতে কি বোঝানো হয়েছে? ধরো ওই বস্তুটা হচ্ছে পানি। এখন পানিকে কঠিন অবস্থায় আমরা কি আকারে দেখি? বরফ আকারে। ধরলাম যে বস্তুটা হচ্ছে বরফ। এখন দেখো আমরা বরফ থেকে বাষ্পীভবন, বরফ থেকে পানি, পানি থেকে বাষ্প, এটার একটা গ্রাফ দেখি। তো ধরো এটা একটা গ্রাফ অঙ্কন করতেছি, এটা ওয়াই অক্ষ, এটা এক্স অক্ষ। তো এখানে বরফটা আছে -10 ডিগ্রি সেন্টিগ্রেডের বরফ। তো -10 ডিগ্রি সেন্টিগ্রেডের বরফে যদি আমরা তাপ দিই, এটা কোথায় যায়? এটা যাবে 0 ডিগ্রির বরফ। কত ডিগ্রির বরফে? 0 ডিগ্রির বরফ। তারপর এখানে একটা সোজা অবস্থা তৈরি হবে এবং সোজা অবস্থার শেষে হবে 0 ডিগ্রির পানি। তারপর আবার তাপ দিলে তাপমাত্রা বাড়বে, বাড়ার পরে আবার একটা সোজা অবস্থা তৈরি হবে, এখানে হবে 100 ডিগ্রির পানি, এখানে হবে 100 ডিগ্রির অ্যাকুয়াস বা বাষ্প। বাষ্প। তো দেখো প্রথমে আমরা ধরলাম যে এই যে বস্তুটা, হচ্ছে বরফ। এই বরফের তাপমাত্রা হচ্ছে -10 ডিগ্রি সেন্টিগ্রেড বা সেলসিয়াস। এই যে অবস্থা, এই যে পয়েন্ট, এই পয়েন্টে বরফটা আছে 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। এখন বরফটাতে যখন তুমি তাপ দিবা, তাপ দেওয়ার ফলে কি হচ্ছে? তাপমাত্রাটা আস্তে আস্তে বাড়তেছে। তাপ দেওয়ার ফলে কি হয়? তাপমাত্রা বাড়ে। এখন বলো তো -10 বড় নাকি 0 বড়? তাহলে অবশ্যই তোমরা বলবা যে -10 থেকে, মাইনাস থেকে তো অবশ্যই 0 বড়। কারণ -10 এর পরে -9, -8 এভাবে করতে করতে আমরা কোথায় আসি? 0 তে আসি। তাহলে দেখো -10 থেকে তাপ গ্রহণ করে কি হচ্ছে? তাপমাত্রা বাড়ায়
বরফটা 0 ডিগ্রির বরফে আসলো, এখানে কি আছে 0 ডিগ্রি সেন্টিগ্রেডের বরফ। তারপরে এই যে অবস্থাটা, এই অবস্থাটাকে আমরা পড়ে আসছি না 8-9 এর দ্বিতীয় অধ্যায় সাম্যাবস্থা। এই সাম্যাবস্থায় কি হয়, সাম্যাবস্থায় হচ্ছে যখন তুমি এখানে তাপ দিচ্ছ, তাপ দিয়ে যাবা কিন্তু এখানে তাপমাত্রার কোনো পরিবর্তন হবে না। তো তাপ দেওয়ার ফলেও তাপমাত্রার পরিবর্তন না হয়ে এক অবস্থা থেকে অন্য অবস্থার পরিবর্তন হওয়াকে বলতেছি আমরা সুপ্ত তাপ। ঠিক আছে, এই যে তাপ দিচ্ছি, তাপ দেওয়ার ফলে তাপমাত্রার কোনো পরিবর্তন হচ্ছে না। দেখো তো এই পাশে আমার কি আছে 0 ডিগ্রির বরফে, এবং এই পাশে হয়ে যাবে 0 ডিগ্রির পানি। কি হবে 0 ডিগ্রির পানি। এই যে বরফ থেকে পানি হলো, বরফ একটা অবস্থা, পানি অন্য একটা অবস্থা না। তো দেখো দুইটা অবস্থা তৈরি হলো, কিন্তু তাপমাত্রার কিন্তু কোনো পরিবর্তন হলো না। আমরা তাপ দিচ্ছি, তাপ ইনপুট করতেছি, কিন্তু তাপমাত্রার কোনো পরিবর্তন হচ্ছে না। এখানে তাপমাত্রা হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড, এখানেও তাপমাত্রা হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড। তো এটাই হচ্ছে এই যে অবস্থাটা, এটা হচ্ছে সাম্যাবস্থা। এই সাম্যাবস্থায় যে পরিমাণ তাপ দিই সেটাকে আমরা বলতেছি সুপ্ত তাপ, যেটাকে আমরা লেটেন্ট হিট বলতেছি। এই সুপ্ত তাপ আবার 4 ধরনের হয়, তোমাদের বইয়ে আছে, তোমরা দেখে নিবা। সুপ্ত তাপ 4 ধরনের হয়ে থাকে। ঠিক আছে, একটা হচ্ছে গলনের সুপ্ত তাপ, একটা হচ্ছে বাষ্পীভবনের সুপ্ত তাপ, ঘনীভবনের সুপ্ত তাপ। ঠিক আছে, তো এরকম হচ্ছে 4 ধরনের জলীয় বাষ্প সুপ্ত তাপ, 4 ধরনের সুপ্ত তাপ হয়ে থাকে। এবং এই সুপ্ত তাপটা এই সাম্য অবস্থার ক্ষেত্রে হয়। তো এখানেও দেখো সেম, এখানে আছে কি 100 ডিগ্রি সেন্টিগ্রেডের পানি, এবং এখানে হচ্ছে 100 ডিগ্রি সেন্টিগ্রেডের জলীয় বাষ্প বা বাষ্পে। ঠিক আছে, এখানে আমরা তাপ দেওয়ার ফলেও শুধুমাত্র অবস্থার পরিবর্তন হচ্ছে, পানি থেকে জলীয় বাষ্পে যাচ্ছে, কিন্তু এখানে তাপমাত্রার কোনো পরিবর্তন হচ্ছে না। এখানে তাপমাত্রা কত, এক পাশে দেখো এখানেও তাপমাত্রা হচ্ছে 100 ডিগ্রি, এখানেও তাপমাত্রা হচ্ছে 100 ডিগ্রি। তাহলে কি বুঝতেছি, তাপ দেওয়ার ফলেও তাপমাত্রা পরিবর্তন না হচ্ছে যে অবস্থায়, সেটাকে আমরা বলতেছি সাম্যাবস্থা। এবং এই যে যে পরিমাণ তাপ দিলে, যে অবস্থাটাতে আমরা এই তাপটা দিচ্ছি, সেটাকে আমরা বলতেছি সুপ্ত তাপ বা লেটেন্ট হিট। ওকে, এটা সুপ্ত তাপ সম্পর্কে এত বিস্তারিত জানাইলাম কারণ এটা নিয়ে ম্যাথ আছে, বুঝতে পারছো। আপেক্ষিক তাপ একটু হালকাভাবে জানলেই হবে। আচ্ছা, তো এখন তোমরা অনেক কিছুই জানে না আপেক্ষিক তাপ সুপ্ত তাপ নিয়ে। তা আপেক্ষিক তাপকে কি দ্বারা প্রকাশ করা হয়, এস দ্বারা। সুপ্ত তাপকে প্রকাশ করা হয় এল দ্বারা। তো আরো কিছু যদি পার্থক্য বলো, আপেক্ষিক তাপে তাপমাত্রার পরিবর্তন হয়, তাপমাত্রার পরিবর্তন হয়, কিন্তু সুপ্ত তাপের ক্ষেত্রে তাপমাত্রার পরিবর্তন হয় না, তাপমাত্রার পরিবর্তন হয় না। পার্থক্যগুলা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষায়, ডিপ্লোমাতে পার্থক্য অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়। ঠিক আছে, অনেক ভালোভাবে মাথায় রাখবে। এবং এটা তুমি যদি একক বলো, একক হচ্ছে ক্যালোরি পার গ্রাম পার সেন্টিগ্রেড, এবং সুপ্ত তাপের একক হচ্ছে ক্যালোরি পার গ্রাম। ঠিক আছে, তো তোমাদের বইয়ে আরো বেশ কিছু একক দেখানো হয়েছে এবং আরো বেশ কিছু পার্থক্য দেওয়া হয়েছে। তো আমি এখানে বেশ কমন যেগুলো পার্থক্য, এই পার্থক্যগুলো তোমাদের সামনে উল্লেখ করলাম। ঠিক আছে, তো এখন আমরা অন্য এক টপিকে চলে যাবো। সেই টপিকটা হচ্ছে ক্যালোরিমেট্রির মূলনীতি। আমরা ক্যালোরিমেট্রির মূলনীতি করব, তারপরে বরফ গলনের সূত্র তাপ নির্ণয় করব, মানে ওটা একটা প্রমাণ, ওই প্রমাণটা করব, তারপরে আমরা বরফ গলনের ম্যাথ গুলো করব। ঠিক আছে, একদম স্টেপ বাই স্টেপ। তো দেখো আমরা কি করতেছি এখন, ক্যালোরিমেট্রির মূলনীতি ব্যাখ্যা করব। ব্যাখ্যা করব। তো অন্য একটা টপিক বলতে আমরা এখন আরেকটা ইম্পর্টেন্ট টপিকে যাব, সেটা হচ্ছে ক্যালোরিমেট্রির মূলনীতি ব্যাখ্যা করো। তো তোমাদের এখানে এইভাবে আমি সংজ্ঞা আকারে দিছি, কিন্তু এটা এইভাবে বইয়ে দেওয়া নাই। তো কি বলছি দেখো, ক্যালোরিমেট্রির মূলনীতিতে কোনো বস্তু কর্তৃক গৃহীত বা বর্জিত তাপ, তাপ কি হইতে পারে, তাপ কিন্তু গ্রহণও হইতে পারে, বর্জনও হইতে পারে। তো গৃহীত বা বর্জিত তাপ সেই বস্তুর ভর, আপেক্ষিক তাপ এবং তাপমাত্রার পার্থক্যের গুণফলের সমান। তাহলে দেখো আমরা যদি এটাকে লিখি, কি হচ্ছে, কোন বস্তু কর্তৃক গৃহীত বা বর্জিত তাপ, তাহলে আমরা একপাশে লিখতে পারবো গৃহীত অবলিক বর্জিত তাপ কিসের সমান হচ্ছে,
বস্তুর ভর। এখন বস্তুর ভরকে আমরা কি দ্বারা প্রকাশ করি? ম্যাসের প্রথম অক্ষর এম। আপেক্ষিক তাপ, একটু আগে আমরা যে টপিকটা পড়লাম সেটা হচ্ছে আপেক্ষিক তাপ বা স্পেসিফিক হিট এবং ল্যাটেন্ট হিট বা সুপ্ত তাপ নিয়ে। তো আপেক্ষিক তাপকে আমরা প্রকাশ করি এস দ্বারা। এখন দেখো তাপমাত্রার পার্থক্য। তাপমাত্রার পার্থক্যকে আমরা কি বলতে পারি? T2 - T1 বলতে পারি, T2 - T1 ও বলতে পারি, আবার ডেল-টিও বলতে পারি, তোমাদের ইচ্ছা। তো এটা হচ্ছে আমাদের ক্যালোরিমিতির মূলনীতি, যে কোনো বস্তু কর্তৃক গৃহীত বা বর্জিত তাপটা কার সমান হবে? ms T2 - T1 এর সমান হবে। তো এটা সূত্র, আমরা যে ম্যাথ গুলো করবো এই সূত্র আকারে প্রয়োগ হবে। তো এই জিনিসটা কিভাবে আসলো, এটা তোমাদের বইয়ে প্রমাণ আকারে আছে এবং এটা তোমাদের সংক্ষিপ্তের জন্য একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। ঠিক আছে? তো তোমরা ধরে নিবে যে ধরি কোনো বস্তুর ভর m, প্রমাণের সময় তোমাদের উপরের এই পাঠগুলা লেখার দরকার নাই, ক্যালোরিমিতির মূলনীতি ব্যাখ্যা অথবা এইটা যদি বলে প্রমাণ করতে প্রশ্ন আকারে, তোমরা দেখবা তোমাদের বই আছে যে বলছে যে প্রমাণ করো যে ms T2 - T1 = কোনো বস্তু গৃহীত বা বর্জিত তাপ। তখন কি করবা? ডিরেক্ট ধরি থেকে শুরু করবা, উপরে কোনো কিছু লেখার দরকার নাই, এটা তোমাদের জানার জন্য আমি বললাম। তো কোনো বস্তুর ভর m, আপেক্ষিক তাপ s ও তাপমাত্রার পার্থক্য T ডিগ্রি। ঠিক আছে? কোন বস্তুর ভর m, আপেক্ষিক তাপ s এবং তাপমাত্রার পার্থক্যকে T। আমরা T2 - T1 না T ধরে নিলাম যাতে শর্ট হয়। তাহলে কি হবে? আপেক্ষিক তাপের সংজ্ঞা অনুসারে আমরা কিভাবে পাবো? আপেক্ষিক তাপের সংজ্ঞা অনুসারে আমরা কি পাই? আপেক্ষিক তাপের সংজ্ঞাটা কি? একক ভরের কোন বস্তুর তাপমাত্রা 1 ডিগ্রি বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় সেটাকে আমরা বলি আপেক্ষিক তাপ। কারণ একক ভর বলতে কি? 1 গ্রাম ভর। তাহলে 1 gm ভরের বস্তুর তাপমাত্রা 1 ডিগ্রি বৃদ্ধি করতে তাপের প্রয়োজন কি? যে তাপটা প্রয়োজন হয় সেটাকে আমরা কি বলি? আপেক্ষিক তাপ S। তো S যেহেতু ক্যালোরিমিটার মূলনীতি, এখানে একক হবে ক্যালোরি। ওকে? এখন দেখো তাহলে m গ্রাম ভর, আমরা প্রথমে কি নিলাম? 1 গ্রাম ভর, যেহেতু আমরা আপেক্ষিক তাপের সংজ্ঞা অনুসারে এটা পাইলাম। তাহলে এখন যদি আমরা m গ্রাম ভর নিই, m গ্রাম ভরের বস্তুর তাপমাত্রা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করতে তাপের প্রয়োজন কি হবে? তাহলে তোমরা তো ঐকিক নিয়মগুলো বুঝোই। ঠিক আছে? তাহলে এখানে যেহেতু m নিছি তাহলে হবে ms ক্যালোরি, গুণ হয়ে যাবে। যদি উপরে m থাকতো নিচে 1 থাকতো তাহলে কি হয়ে যেত? এটা ভাগ হয়ে যেত s এর সাথে, কিন্তু যেহেতু নিচে বাড়ে গেছে জিনিসটা, সেক্ষেত্রে গুণ হয়ে যাবে। এখন আবার কি হবে? এখন আমরা দেখবো যে m গ্রাম ভরের বস্তুর তাপমাত্রা T ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করতে তাপের প্রয়োজন হবে। দেখো আবার বাড়ে গেছে 1 থেকে বেশি, T যেটা 1 এর থেকে বেশি হতে পারে, সেক্ষেত্রে হবে ms T ডিগ্রি CL। সেক্ষেত্রে এখান থেকে তোমরা বলতে পারবা যে অতএব কোন বস্তু কর্তৃক গৃহীত বর্জিত তাপ ইকুয়াল টু ms T ডিগ্রি সেন্টিগ্রেড। এখন T ইকুয়াল টু আমরা লিখতে পারি ms T2 - T1। তো এখানে সবসময় T2 - T1, T1 - T2 এমনটা হবে না, এক্ষেত্রে মাইনাসের মতোই দেখতে এরকম একটা চিহ্ন ব্যবহার হবে। এটা দ্বারা কি বোঝানো হয়? এটা দ্বারা বোঝানো হয় যে যেটা বড় সেটা আগে বসে। ঠিক আছে? আগে বসবে, এটা মাথায় রাখবে। ঠিক আছে? তো এটাই ছিল তোমাদের ক্যালোরিমিতির মূলনীতি। তো এখন আমরা আরেকটা গুরুত্বপূর্ণ টপিক, যেটা তোমাদের রচনামূলক 1 নম্বরে আছে, সেটা হচ্ছে বরফ গলনের সুপ্ত তাপ নির্ণয়। তো আমরা এখন করব বরফ গলনের সুপ্ত তাপ নির্ণয়। ঠিক আছে? তোমরা এটা নোট করে নিবা, কারণ এটা সংক্ষিপ্তের জন্য অনেক ইম্পর্টেন্ট।
তো দেখো বরফ গলনের সূত্র তাপ নির্ণয়। তো আমরা টপিকটা দিয়ে দিলাম যে বরফ গলনের সুপ্ত তাপ নির্ণয়। ঠিক আছে, তো বরফ গলনের সুপ্ত তাপ নির্ণয় করবো। তো এখানে তোমাদেরকে আগে বিষয়টা বুঝতে হবে। আমি তোমাদেরকে চিত্র আঁকে আগে বুঝে দিই, তারপর প্রমাণটা করে দিই। তাহলে কি হবে, তোমাদের জিনিসটা মুখস্থতে না, একদম মাইন্ডে থাকে যাবে বিষয়টা একদম স্থায়ী ভাবে। তো এখানে প্রথমত আমরা একটা পাত্র নিব, যে পাত্রটাকে আমরা বলতেছি ক্যালোরিমিটার। ঠিক আছে, এই পাত্রটাকে কি বলতেছি, ক্যালোরিমিটার। এখানে একটা নিড়ানি সহ থাকবে। তো এটা 2/3 ভর্তি থাকবে পানি দ্বারা। ঠিক আছে, 2/3 ভর্তি থাকবে পানি দ্বারা। এবং এই যে পাত্রটা আছে এবং পানিটা আছে, এটা হচ্ছে কক্ষ তাপমাত্রা। কক্ষ তাপমাত্রার, এখন আমাদের কক্ষতে সাধারণ তাপমাত্রা কত থাকে, 30 ডিগ্রি অথবা 25 থেকে 30 ডিগ্রি ধরো। ঠিক আছে, 25 থেকে 30 ডিগ্রি সেন্টিগ্রেড থাকে না আমাদের আশেপাশে আবহাওয়া, ধরে নিলাম আমরা আর কি। তার মানে এই অভ্যন্তরীণ পানি এবং যে ক্যালোরিমিটার পাত্রটা আছে, সেটার তাপমাত্রা ওরকমই হবে এক একটার। তো এখন আমাদের কাজ কি, এখন আমরা এখানে এক টুকরা বরফ নিব। এটা কি, এটা হচ্ছে বরফ। ঠিক আছে, কি নিব, বরফ নিব। এখন বরফটাকে আমরা পানিতে দিই। পানিতে দেওয়ার পর এই মিশ্রণের এখান থেকে আমাদের যে বরফ গলনের সুপ্ততাপ, এখন বরফ গলনের সুপ্ততাপকে আমরা কি দ্বারা প্রকাশ করি, এল। এই মিশ্রণ থেকে আমার এল এর মানটা বের করতে হবে। ঠিক আছে, এটা আমরা করব কিভাবে, গ্রহণ ইকুয়াল টু বর্জন ক্যালোরিমিটারের সূত্র অনুসারে করব। ঠিক আছে, তো আমরা এখানে কিছু কিছু জিনিস ধরে নিব, কিছু কিছু জিনিস ধরে নিব। তো দেখো আমরা ধরি বরফ, এই যে বরফটা আছে, এই বরফটার হচ্ছে ভর হচ্ছে এম। ধরি কি, বরফের ভর এম, বরফের ভর এম। এখন বরফ গলনের সুপ্ততাপ আমরা কি জানি, সুপ্ততাপ কি হয়, সুপ্ততাপকে আমরা কি দ্বারা প্রকাশ করি, এল। এখন দেখো আমরা কি ধরবো, এই যে ক্যালোরিমিটারটা আছে, এই ক্যালোরিমিটারের ভর, ক্যালোরিমিটারের ভর এম1। এই ক্যালোরিমিটারের ভর ধরলাম আমরা কি, এম1। ঠিক আছে, এখন ক্যালোরিমিটারের আপেক্ষিক তাপ, এটারই আপেক্ষিক তাপ আমরা ধরবো S1। এখন দেখো এই ক্যালোরিমিটারের ভিতরে এই যে এগুলো কি পানি না, 2/3 কি পানি দেওয়া আছে না, পানি দেওয়া আছে। এখন এই পানির ভর আমরা ধরবো হচ্ছে M2। ঠিক আছে, পানির ভর, পানির ভর আমরা কি ধরবো, M2। পানির ভর দিয়ে ধরলাম আমরা হচ্ছে M2। তাহলে দেখো এখন আমরা কি লিখতে পারি, যে পানির আপেক্ষিক তাপ, এটা কিসের, পানির, এরো চিহ্ন দিচ্ছি, আপেক্ষিক তাপ। তোমরা আমার সাথে উঠা ফেলো, হ্যাঁ। পানির আপেক্ষিক তাপ কি, S2। পানির আপেক্ষিক তাপ আমরা ধরে নিলাম S2। ক্যালোরিমিটারের ক্ষেত্রে ধরছিলাম S1, পানির ক্ষেত্রে ধরলাম S2। এখন দেখো পানি ও ক্যালোরিমিটারের তাপমাত্রা, যেই তাপমাত্রা আছে, ক্যালোরিমিটারের তাপমাত্রা, তাপমাত্রাটা কি, T1 ধরে নিলাম, T1 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা আছে। যেহেতু কক্ষ তাপমাত্রায় আছে, তো পানিটার তো একটা তাপমাত্রা আছে নাকি। এখন আমরা ধরলাম যে চূড়ান্ত তাপমাত্রা, চূড়ান্ত তাপমাত্রা, চূড়ান্ত তাপমাত্রাটা কি ধরবো আমরা, T ডিগ্রি সেন্টিগ্রেড। তো বিষয়টা কি, আমরা এখানে বরফটা দিব, বরফটা গলে কি হবে, বরফটা গলে এখানে প্রথমত বরফটা ধরো যে 0 ডিগ্রির বরফ আছে, কত ডিগ্রির বরফ আছে, 0 ডিগ্রির বরফ আছে। তো প্রথমে 0 ডিগ্রির আইস থেকে বা 0 ডিগ্রি বরফ থেকে কি হবে, 0 ডিগ্রির পানি হবে বা ওয়াটার হবে, পানি হবে বা ওয়াটার হবে। এখন 0 ডিগ্রির পানি থেকে কি হবে, এই মিশ্রণটা যেই পানির আছে, মিশ্রণটার পানি পর্যন্ত যাবে। মানে 0 ডিগ্রির পানি থেকে আমাদের এখানে চূড়ান্ত তাপমাত্রা কত, T ডিগ্রির পানি, T ডিগ্রির পানিতে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে বরফ কর্তৃক। এখন দেখো পানি আর ক্যালোরিমিটার থেকে কি হবে,
দেখো তো, বরফটা যখন আমি পানিতে দিচ্ছি, বরফটা গলতেছে, গলে প্রথমত 0 ডিগ্রির আইস থেকে 0 ডিগ্রির পানিতে যাচ্ছে। তারপর ধরো যে এখানে স্টপ। এখন একটা বরফ যখন একটা পানিতে দিলাম, বরফটা কি ওই পানির থেকে বেশি ঠান্ডা না? ঠান্ডা। তাহলে বরফটা প্রথমে তাপ গ্রহণ করলো, বরফটা যেমন তাপ গ্রহণ করলো, পানিটা কি তাপ বর্জন করবে না? ঠিক আছে, বরফের তাপমাত্রা যেমন বাড়ে যাচ্ছে, পানির তাপমাত্রা এবং এই যে ক্যালোরিমিটারটা আছে, এটার তাপমাত্রা কি হবে? কমে যাবে, মানে বর্জন করবে। বুঝতে পারছো? তাহলে পানি এবং ক্যালোরিমিটার কর্তৃক তাপ বর্জিত হবে। তোমাদের এই প্রমাণে দুটা জিনিস মাথায় রাখতে হবে। একটা হচ্ছে বরফ কর্তৃক তাপ গৃহীত হবে। কি হবে? বরফ কর্তৃক তাপ গৃহীত হবে, গৃহীত হবে। আর পানি ও ক্যালোরিমিটার কর্তৃক তাপ বর্জিত হবে। তো এই দুটা বিষয় তোমরা যদি মাথায় রাখো, তাহলে আসলে তোমাদের এই প্রমাণটা হয়ে যাবে। তো আমি এখন একটু চিত্রটা মুছাই দিই, তারপর আমি বলতেছি কি হচ্ছে। আচ্ছা, তো বিষয়টা হচ্ছে এখানে আমরা কি কি ধরছি? বরফের তাপমাত্রা m, বরফের ভর হচ্ছে m, সুপ্ত তাপ L, ক্যালোরিমিটারের ভর m1, আপেক্ষিক তাপ হচ্ছে S1, পানির ভর হচ্ছে m2, পানির আপেক্ষিক তাপ হচ্ছে S2, পানি ও ক্যালোরিমিটারের তাপমাত্রা হচ্ছে T1 এবং চূড়ান্ত তাপমাত্রা হচ্ছে T। তার মানে বুঝো, এখন পানিটা এবং ক্যালোরিমিটারটা কক্ষ তাপমাত্রায় আছে, যেটাকে আমরা ধরছি হচ্ছে T1। কথাটা বুঝছো? কি কোন তাপমাত্রায় আছে? T1 তাপমাত্রায় আছে। কোনটা? পানি এবং ক্যালোরিমিটারটা। এখন পানিতে তুমি বরফ দিয়ে দিচ্ছ, পানির তাপমাত্রা কি সেম থাকবে নাকি কমে আসবে? একটা গরম জায়গায় তুমি যদি একটা ঠান্ডা জিনিস দাও, আস্তে আস্তে কি ওখানে ওই জায়গাটা একটু ঠান্ডা ঠান্ডা হবে না? মানে আগে যে তুলনায় গরম ছিল, গরমের তুলনায় কি একটু শীতল হবে না? তার মানে কি হচ্ছে, পানি তাপ কি বর্জন করে ফেলতেছে। কমায় দেওয়া মানে কি? বর্জন করে ফেলা। তো এই যে কমতেছে, কমে কোথায় আসবে? টিতে আসবে। কমে কোথায় আসবে? টিতে আসবে, চূড়ান্ত। এই যে চূড়ান্ত তাপমাত্রা বলতে বোঝানো হচ্ছে কি? মিশ্রণের তাপমাত্রা। কিসের তাপমাত্রা? মিশ্রণের তাপমাত্রা। ঠিক আছে? চূড়ান্ত তাপমাত্রা বলতে কি বোঝানো হচ্ছে? মিশ্রণের তাপমাত্রা। আমরা যখন বরফটা দিচ্ছি পানিতে, বরফটা যেমন তাপ গ্রহণ করে একটা তাপমাত্রায় যাবে, সেম ভাবে পানি এবং ক্যালোরিমিটার তাপ বর্জন করে একটা তাপমাত্রায় যাবে। এই যে যায় একটা তাপমাত্রায় আদান প্রদান তাপের শেষ হবে, সেই তাপমাত্রাটাকে আমরা বলতেছি চূড়ান্ত তাপমাত্রা বা মিশ্রণের তাপমাত্রা, যেটাকে আমরা প্রকাশ করতেছি টি দ্বারা। কি দ্বারা? টি দ্বারা। বুঝতে পারছো? তার মানে আমি দুইটা জিনিস বলে দিলাম, যেটা মাথায় রাখতে হবে: বরফ কর্তৃক তাপ গৃহীত হবে এবং পানি এবং ক্যালোরিমিটার কর্তৃক তাপ বর্জিত হবে। এখন আমরা ধাপে ধাপে দেখব এবং সূত্র প্রয়োগ করে অ্যান্সারটা করব। তো দেখো, প্রথম ক্ষেত্রে আমরা দেখি 0 ডিগ্রি এর বরফ হতে, 0 ডিগ্রি এর পানিতে পরিণত হতে, পরিণত হতে দেখো তো, 0 ডিগ্রি এর বরফ হতে 0 ডিগ্রি এর পানিতে আমরা যখন পরিণত হচ্ছে, আমরা ধরে নিলাম যে বরফটা যে তাপমাত্রা সেটা হচ্ছে 0 ডিগ্রি। 0 ডিগ্রি এর বরফ হতে যখন 0 ডিগ্রি পানিতে যাব, দেখো আমার তাপমাত্রা কিন্তু পরিবর্তন হচ্ছে না। তো এই অবস্থাটাকে কি বলে আমরা? সুপ্ত তাপ বা সাম্য অবস্থা। 0 ডিগ্রি বরফ থেকে 0 ডিগ্রি পানিতে পরিণত হতে গৃহীত তাপ কি হবে? ml। এটা হচ্ছে একটা সূত্র, এটা মাথায় রাখবা। ঠিক আছে? যখনই সুপ্ত তাপের কনসেপ্ট আসবে, তখনই আমার সূত্র হচ্ছে ml। ঠিক আছে? গৃহীত তাপ এবং বর্জিত তাপ যেটাই হোক না কেন, সূত্র হবে কি? ml। এখন দেখো, বরফটা 0 ডিগ্রির বরফ থেকে 0 ডিগ্রির পানিতে গেল, সেখানে গৃহীত তাপ কত? ml। এখন কি হবে? 0 ডিগ্রির পানি হতে টি ডিগ্রির পানিতে যাবে, কারণ চূড়ান্ত তাপমাত্রা টি। ঠিক আছে? বরফটার
যে বরফ গলা পানিটা এটা হচ্ছে 0 ডিগ্রি ঠান্ডা পানি। এখন ঠান্ডা পানিটা তো আবার ওই যে গরম পানিটা যেটা কক্ষ তাপমাত্রার পানি এটার সাথে মিশে একটা মিউচুয়াল তাপমাত্রায় আসে। ঠিক আছে, আমি যদি তোমাকে একটু উদাহরণ দিয়ে বলি, ধরো যে বরফটা যেটা আছে এটা হচ্ছে 0 ডিগ্রির বরফ, এটা 0 ডিগ্রির পানিতে পরিণত হলো। কিসে? 0 ডিগ্রির পানি। এখন যে পানির মিশ্রণটা আছে, পানির যে মিশ্রণটা আছে এটা হচ্ছে 25 ডিগ্রি, এটা হচ্ছে 25 ডিগ্রি। এখন দেখো 0 ডিগ্রির পানিটা যখন 25 ডিগ্রির পানির সাথে থাকবে তখন এই 0 ডিগ্রির পানিটার তাপ কিছুটা বাড়বে এবং 25 ডিগ্রির কিছুটা তাপ কমবে। কমে ধরো 15 ডিগ্রিতে আসলো। কত ডিগ্রিতে আসলো? 15 ডিগ্রি। তো 0 ডিগ্রির তাপটা বাড়ে যাচ্ছে এবং 25 ডিগ্রির তাপটা কমে যাচ্ছে। এই যে 15 ডিগ্রিতে আসলো এটাকে আমরা বলতেছি মিশ্রণের তাপমাত্রা বা চূড়ান্ত তাপমাত্রা। ঠিক আছে, তো দেখো 0 ডিগ্রি পানি হতে T ডিগ্রি এর পানিতে পরিণত হতে পরিণত হতে গৃহীত তাপ, তাপ গ্রহণ করতেছে, পরিণত হতে গৃহীত তাপ। এখন দেখো আমরা একটু আগে ক্যালোরিমিটার মূলনীতি ব্যাখ্যা করতে যে একটা সূত্র পড়ছিলাম, কি সূত্র? এম এস ডেল টি। ঠিক আছে, এম এস ডেল টি বা এম এস টি যেটা হচ্ছে তাপমাত্রার পরিবর্তন বুঝাইছে, সেটাকে আমি আবার ভাঙে লিখে দিছিলাম যে টি টু মাইনাস টি ওয়ান, যেটা বড় হবে সেটা আগে, মাইনাসের মতো একটা চিহ্ন, হ্যাঁ বলছিলাম না? তো ওই সূত্র আমার এখানে প্রয়োগ হবে। তো আমরা কি ধরছি, আমরা এখন কি নিয়ে কাজ করতেছি আগে সেটা দেখবো এবং সেটাকে আমরা কি ধরে নিছি। তো দেখো 0 ডিগ্রির পানি হতে T ডিগ্রির পানি। এখন পানির ক্ষেত্রে আমরা কি ধরবো? ভর। আমরা কি ধরতেছি প্রথমে? ভর। ভর কি? ভর কি হবে? ভর হবে m। তারপরে দেখো এখানে হচ্ছে s, এখানে কিসের s হবে দেখো তো? s টা হবে আমার, দেখো আমরা একবার কি ধরছি? পানির ধরছি, একবার ক্যালোরিমিটারের ধরছি। তো আমার এখানে কিন্তু আমরা ক্যালোরিমিটার নিয়ে কাজ করতেছি না। এই যে s বলতে আমরা বুঝাচ্ছি আপেক্ষিক তাপ। আপেক্ষিক তাপটা আমরা দুইবারে ধরছি, একটা হচ্ছে ক্যালোরিমিটারের ক্ষেত্রে, একটা হচ্ছে পানির ক্ষেত্রে। তো পানির ক্ষেত্রে যে s সেটা হবে s2 এবং দেখো, আচ্ছা বরফের ভরটা আমরা এখানে m ধরছি, আর সমস্যা নেই। তো s2 আমরা নিলাম যা পানির আপেক্ষিক তাপটা। এবং তাপমাত্রার পরিবর্তন যদি তোমরা দেখো, 0 ডিগ্রির পানি হতে T ডিগ্রির পানিতে গেছে, 0 ডিগ্রির পানি হতে T ডিগ্রির পানিতে গেছে। এখন বলো তো জিরোটা বড় নাকি টিটা বড়? আমরা একটু আগে ব্যাখ্যা করলাম না যে ধরো 0 থেকে 15 যাবে, একটা মিশ্রণ তৈরি হবে, তাহলে আমরা বলতেই পারতেছি যে টিটা বড়, তাহলে T-0। এখান থেকে আমরা বলতে পারি m s2 t। ঠিক আছে, এখন আমরা যদি তাপ বর্জনের ইয়াটাতে আসি, যে ক্যালোরিমিটার কর্তৃক ক্যালোরি ক্যালো ক্যালোরি ক্যালোরিমিটার কর্তৃক বর্জিত তাপ, বর্জিত তাপ, ক্যালোরিমিটার কর্তৃক বর্জিত তাপটা কি হবে? দেখো ক্যালোরিমিটারের ভর নিব প্রথমে। ক্যালোরিমিটারের ভর কত দেওয়া আছে? m1। ক্যালোরিমিটারের ভর কত? m1। এখন দেখো ক্যালোরিমিটারে আমরা যেহেতু এই সূত্র প্রয়োগ করতেছি, ক্যালোরিমিটারে আপেক্ষিক তাপ নেব, কত দেওয়া আছে? s1। এখন দেখো তাপমাত্রার পরিবর্তন, তাপমাত্রার পরিবর্তন আমি একটু আগেই বলছি যে এই জিনিসটা মাথায় রাখতে হবে, ক্যালোরিমিটার এবং পানি, ক্যালোরিমিটার এবং যে পাত্রের ক্যালোরিমিটারের যে পানিটা সেটা হচ্ছে তাপ বর্জন করবে। তো ক্যালোরিমিটারের তাপমাত্রা প্রথমত কত দেওয়া ছিল? T1। তার মানে ক্যালোরিমিটার বর্জন করবে, মানে আগে বেশি ছিল, পরে মিশ্রণে এসে কম হচ্ছে, তাহলে কি হবে? T1 মাইনাস T। ওকে, এখন আমরা কি করব? পানি কর্তৃক বর্জিত তাপ। এখন দেখো পানির যে ভর, এটাকে আমরা কত ধরছি? m2। পানির ভর কত? m2। পানির ক্ষেত্রে আপেক্ষিক তাপ কত? s2। তারপরে দেখো পানির ক্ষেত্রে তাপমাত্রাটা কত? T1। আমরা বিয়োগ করব, যেহেতু কম তাপমাত্রা হচ্ছে T এর, সেক্ষেত্রে বিয়োগ করব T। এখন দেখো আমরা বরফ কর্তৃক গৃহীত তাপের একটা অংশ পাইলাম এবং ক্যালোরিমিটার এবং পানি কর্তৃক বর্জিত তাপের একটা অংশ পাইলাম। তোমাদেরকে একটা সূত্র মাথায় রাখতে হবে যে গৃহীত তাপ ইকুয়াল টু বর্জিত তাপ। কি মাথায় রাখতে হবে?
গৃহীত তাপ ইকুয়াল টু বর্জিত তাপ। এটা সবসময় মাথায় রাখবা যে কোনো একটা বস্তুর তাপ গ্রহণ এবং বর্জনের পরিমাণটা সমান হবে, কারণ সে যে পরিমাণ তাপ গ্রহণ করবে সে পরিমাণ তাপই বর্জন করবে। ওকে, তো দেখো আমরা একপাশে গৃহীত তাপের পার্টটা লিখবো। গৃহীত তাপ হচ্ছে ml প্লাস m s2 t, আর বর্জিত তাপের পার্টটা হলো m1 s1 t1 minus t, আবার প্লাস দিয়ে m2 s2 t1 minus t, t1 minus t। ঠিক আছে, দেখতো এটা দেখা যাচ্ছে কিনা? যাচ্ছে। আচ্ছা, তো আমরা গৃহীত তাপের পার্টটা একপাশে লিখলাম, বর্জিত তাপের পার্টটা একপাশে লিখলাম। এখন আমাকে কি বের করতে বলছে? বরফ গলনের সুপ্ত তাপ নির্ণয় করো। তার মানে আমাকে বের করতে হবে এই এল এর মান। কিসের মান? এল এর মান। তো এলটা শুধু এই পাশে রাখে, বাকি সব এই পাশে পার করতে হবে। তো প্রথমে আমি এম এল রাখে দিই। তাহলে দেখো বাকি যে পার্টটা আছে, কি আছে এখানে? এম এস টু টি, এটা পাশে পার করে দিই। তাহলে হচ্ছে পাশে এম ওয়ান এস ওয়ান টি ওয়ান মাইনাস টি, আবার প্লাস যে m2 s2 t1 minus t মাইনাস হবে m s2 t। শেষ। এখন আমাকে বের করতে হবে l এর মান। তাহলে l এর সাথে m টা কি অবস্থা আছে? গুণ অবস্থা আছে। তাহলে m টা এবার আসলে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। যা আছে তাই উপরে, উপরে যা আছে তাই t1 minus t minus m s2 t, নিচে কি হয়ে যাবে? ভাগ m। ঠিক আছে, এটাই হলো তোমাদের বরফ গলনের সূত্রটা। তো এটা তোমরা সম্পূর্ণটাই নোট করে নিবা। আমি যেভাবে বললাম, আমি তোমাদেরকে বারবার, আমি বুঝতেছি না তোমরা বুঝছো কিনা, আশা করি যদি না বুঝো তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবা, আবার দ্বিতীয়বার তৃতীয়বার ভিডিওটা দেখার চেষ্টা করবা। যদি তাও না বুঝো কমেন্ট বক্সে কমেন্ট করবা, আমি অবশ্যই তোমাদের এই পার্টটা নিয়ে আরেকটা ভিডিও দিব। ঠিক আছে, তো আমি অনেক চেষ্টা করে এটা বোঝানোর চেষ্টা করছি। হ্যাঁ, তো এখন আমরা যেটা করব, যে এই যে টপিকগুলো তোমাকে বুঝাইলাম, এই টপিকগুলো নিয়ে আরো কিছু ম্যাথ আছে। এর আগের ভিডিওতে পার্ট 1 এ আমরা এক টাইপের ম্যাথ করছি, আমরা এখানেও এক দুই টাইপের ম্যাথ করব। ঠিক আছে, তো চলো ম্যাথগুলো করে নেওয়া যাক। দেখো আমাদের প্রথম পার্টে আমরা টাইপ 1 করাইছিলাম এই অধ্যায়। এখন আমরা দেখব টাইপ 2। হ্যাঁ, এরপর আরেকটা টাইপ আছে, আমি এই টাইপের একটা ম্যাথ করাই দিচ্ছি। তো দেখো প্রশ্নটাতে কি বলা আছে, যে -10°C তাপমাত্রার 5 গ্রাম বরফ। ঠিক আছে, তো এখানে যা যা দেওয়া আছে, এখানে অনেক কিছু দেওয়া থাকে, তাই আমরা যেসব জিনিস দেওয়া আছে এগুলা সাধারণ ধরে ফেলবো। কি দেওয়া আছে? বরফের তাপমাত্রা এবং বরফের গ্রাম বা ভর। তাহলে আমরা ধরে নিই, যে ধরি, ঠিক আছে, বরফের তাপমাত্রা হচ্ছে টি ইকুয়াল টু কত? -10 ডিগ্রি, -10 ডিগ্রি সেন্টিগ্রেড। এখন বরফের ভর m ইকুয়াল টু কত? 5 গ্রাম। m ইকুয়াল টু কত? 5 গ্রাম। এখন তাপমাত্রা কততে যাইতে হবে আমাদেরকে? দেখো, আমাদেরকে যাইতে হবে 100°C তাপমাত্রার বাষ্পে। আমরা আছি কোথায়? -10 ডিগ্রি বরফে আমাদেরকে যাইতে হবে 100 ডিগ্রি তাপমাত্রার বাষ্পে পরিণত হতে কত তাপ প্রয়োজন হবে। তো এখানে বেশ কিছু জিনিস বলা আছে নোট আকারে। তো নোট আকারে কি কি বলা আছে দেখো, যে বরফের আপেক্ষিক তাপ। তো বরফের আপেক্ষিক তাপ আমরা ধরবো কি, যে S1 কত? 0.5। সুপ্ত তাপ L, Li, বরফের যেহেতু সুপ্ত তাপ সেটা আমি Li দিয়ে ধরলাম, সেটা হচ্ছে কত? 80 ক্যালোরি পার গ্রাম। এবং বাষ্পীভবনের লিঙ্ক তাপ বা সুপ্ত তাপ, সেটাকে আমরা কি ধরবো? L AQ ধরতে পারি, সেটা হচ্ছে কত? 540 ক্যালোরি পার গ্রাম। তো আমাদের এই বিষয়গুলো দেওয়া আছে। ঠিক আছে, তোমরা প্রথমেই প্রশ্নটা পড়বা, যেসব জিনিস দেওয়া আছে প্রত্যেকটাকে ধরে নিয়ে লিখে ফেলবা।
প্রথম কাজ হচ্ছে এটা। তারপর আবার কোশ্চেনটা করবা, কি বলছে যে -10 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার 5 গ্রাম বরফকে 100 ডিগ্রি তাপমাত্রার বাষ্পে পরিণত করতে কত তাপ প্রয়োজন হবে। তার মানে আমাদেরকে কি বের করতে বলছে, তাপের পরিমাণ, কি পরিমাণ তাপ প্রয়োজন হবে সেই তাপের পরিমাণটা আমাদেরকে বের করতে বলছে। তো এই টাইপের অঙ্কগুলা করতে আমি তোমাদেরকে সাজেস্ট করব তোমরা গ্রাফ অঙ্কন করে ম্যাথ গুলো করবা, তাহলে ভুল হওয়ার চান্স থাকবে 0%। দেখো গ্রাফটা কিভাবে অঙ্কন করবে, তোমাদের বলা আছে কি, বলা আছে -10 ডিগ্রি তাপমাত্রার বরফ, কত গ্রাম ট্রাম এগুলা দেখারই বিষয় না। ধরলাম এই যে পয়েন্টটা, এই পয়েন্টটাতে বরফটা আছে কত ডিগ্রিতে, -10 ডিগ্রি তাপমাত্রার বরফে। আমাকে যাইতে হবে 100 ডিগ্রি তাপমাত্রার বাষ্পে। তাহলে এখন 100 ডিগ্রি তাপমাত্রা বাষ্পে যেতে কি কি স্টেজ পার করতেছে, এটা যদি তুমি মাথায় গ্রাফের মাধ্যমে ঢোকায় নিতে পারো, এখানে বাপের জন্য কোনো ভুল হবে না। তো দেখো -10 ডিগ্রি থেকে তাপ গ্রহণ করে যাবে কিসে, 0 ডিগ্রির বরফে। আবার যখন তাপ দিবা, এটা দেখো তো একটা সাম্যাবস্থা তৈরি করবে, যে জায়গায় সুপ্ত তাপ কাজে লাগে। তো 0 ডিগ্রির আইস থেকে তাপ দেওয়ার ফলে তাপমাত্রা পরিবর্তন না করে কি হয়, 0 ডিগ্রির পানিতে পরিণত হয়, 0 ডিগ্রির ওয়াটার। এখন আবার যখন তাপ দিবা, তাপমাত্রার পরিবর্তন হয় 100 ডিগ্রির পানিতে যাবে বা ওয়াটারে যাবে। ঠিক আছে, আমরা পড়ি না যে পানির গলনাঙ্ক এবং পানির স্ফুটনাঙ্ক, তোমরা এখানে বুঝতে পারবে। পানির গলনাঙ্ক বলতে কি, পানি যে তাপমাত্রায় গলতে শুরু করে, দেখতেই পাচ্ছ এখানে পানি 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় গলতে শুরু করছে এবং পানির স্ফুটনাঙ্ক হচ্ছে 100 ডিগ্রি। তোমরা দেখতেই পাচ্ছ এখানে পানি 100 ডিগ্রি তাপমাত্রায় ফুটতে শুরু করবে। তো 100 ডিগ্রিতে পানি থেকে কি হবে, 100 ডিগ্রি অ্যাকোয়া বা জলীয় বাষ্প। তো এখানে স্টেজটা এই যে কয়টা ধাপ অতিক্রম করতেছে, এটা যখন তোমার মাথায় গেঁথে যাবে তখন তোমার এই ম্যাথে ভুল হবে না। তো দেখো আমরা কিসে যাচ্ছি, প্রথমত যাব 0 ডিগ্রির আইস থেকে, সরি -10 ডিগ্রির আইস থেকে 0 ডিগ্রির আইস, কিসে যাব, -10 ডিগ্রির আইস থেকে 0 ডিগ্রির আইসে। তো তোমরা এইভাবে টাইটেল গুলা দিবা যে -10 ডিগ্রি সেন্টিগ্রেড এর বরফ হতে 0 ডিগ্রি এর বরফে গৃহীত তাপ, গৃহীত তাপ, গৃহীত তাপ, তাপ হচ্ছে তাপের ইংরেজি কি, হিট, হিটের প্রথম অক্ষর এইচ। যেহেতু এখানে কয়েকটা ধাপ অতিক্রম করবে সেক্ষেত্রে আমরা কি ধরলাম, H1, এবং সর্বমোট যে তাপ এটাকে ধরবো এইচ। তাহলে দেখো আমরা সূত্র কি জানি, সূত্র হচ্ছে ms ডেল টি, ms কি, ডেল টি। ঠিক আছে, m হচ্ছে ভর, s হচ্ছে আবেগিক তাপ এবং ডেল টি হচ্ছে তাপমাত্রা পরিবর্তন। তাহলে এখানে দেখো বরফের ক্ষেত্রে আমার ভর দেওয়া আছে কত, ভর দেওয়া আছে কত, 5 গ্রাম। এখন পজ করতে এটা, তো আমার এখানে বরফের ভর দেওয়া আছে কত, 5 গ্রাম। আমরা যেহেতু বরফ নিয়ে কাজ করতেছি, বরফটাকেই পানিতে নিয়ে যাব, তো বরফের ভর কত আছে, 5 গ্রাম। তাহলে m কত হবে, 5 s। এখন দেখো বরফের ক্ষেত্রে আমার আপেক্ষিক তাপকে আমরা ধরছিলাম S1, সেটা হচ্ছে কত, 0.5। এখন আমরা নেব তাপমাত্রার পরিবর্তন। এখন দেখো তাপমাত্রা পরিবর্তন বলতে কি, T2 - T1। ঠিক আছে, আমি কি বলছিলাম, T2 এর জায়গায় সেটাই আসবে যেটা সব থেকে বড় হবে। দেখো এখানে -10 বড় নাকি 0 বড়, অবশ্যই এখানে কিন্তু 0 বড়। ঠিক আছে, তাহলে 0, তাহলে 0 লিখলাম হচ্ছে T2 এর জায়গায়, মাইনাস আছে কি সূত্রে, এখন আবার আছে কি -10, তো সেক্ষেত্রে এখানে তোমরা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে পারো, -10। তাহলে দেখো মাইনাসে মাইনাসে আলটিমেটলি কি হয়ে যায়, প্লাস হয়ে যায়। তাহলে এখন যদি ক্যালকুলেশন করো তাহলে কি হবে, 5 5 ইন্টু 0.5 ইন্টু 10, 25। তাহলে আসতেছে হিট কত, 25 ক্যালোরি। এটা গেল প্রথম ধাপে। এখন আমরা কি করব, 0 ডিগ্রি এর আইস বা বরফ হতে 0 ডিগ্রি এর পানিতে যাব। তোমরা একটু গ্রাফটা লক্ষ্য করো, আমরা ধাপে ধাপে যাচ্ছি কিন্তু পানিতে, হ্যাঁ, H2।
আমরা প্রথমে কি করলাম, -10 ডিগ্রির বরফ হতে 0 ডিগ্রির বরফে গেলাম। এখন কি করব, 0 ডিগ্রির বরফ হতে 0 ডিগ্রির পানিতে আসবো, একদম স্টেপ বাই স্টেপ, খুব ইজি। এখন দেখো H2, H2 এর ক্ষেত্রে আমরা কি করতেছি, আমরা এই যে 5 গ্রাম বরফ, 5 গ্রাম বরফকেই তো আমরা 100 ডিগ্রি তাপমাত্রা বাষ্পে নিয়ে যাচ্ছি। তো সেক্ষেত্রে এমটা কি আমার সব জায়গায় সেম থাকতেছে, এমটা সব জায়গায় সেম থাকতেছে, তাহলে এম 5 এস। এখন দেখো, যখনই সুপ্ত তাপীয় অবস্থায় থাকবে বা সাম্য অবস্থায় থাকবে, আমি কি বলছিলাম তোমাদের সূত্র হবে এম এল। কি সূত্র হবে, এম এল। ঠিক আছে, তো এল দেখো তো এখানে বরফ গলনের সুপ্ত তাপ কত দিয়ে দিছে, বরফ গলনের সুপ্ত তাপ দিয়ে দিছে 80 ক্যালোরি পার গ্রাম, তাহলে 80। এখন দেখো তাহলে কত হবে, 5 into 80, 5 into 80 হলো 400। তাহলে আমরা পাচ্ছি কত ক্যালোরি, 400 ক্যালোরি। ওকে, এটা গেল আমার দ্বিতীয় ধাপ। মানে আমরা -10 ডিগ্রি থেকে 0 ডিগ্রির পানিতে চলে আসছি। এখন আমরা কি করব, 0 ডিগ্রির পানি থেকে 100 ডিগ্রি পানিতে যাব এবং 100 ডিগ্রি পানি থেকে 100 ডিগ্রির বাষ্পে যাব। তো আমি উপরের যে পার্টগুলা বা এই পার্টটা মুছাই দিচ্ছি, তোমরা আমার সাথে তুলে নাও অথবা স্ক্রিনশট দিয়ে নাও। ঠিক আছে, আমি এই পার্টটুকু মুছাই দিচ্ছি। তো আমরা যে মানটা বের হইছে এই মানটা লিখে রাখবো সাইডে। মান বের হলো আমার প্রথম ধাপে 25 ক্যালোরি, দ্বিতীয় ধাপের মান বের হয়েছে 400 ক্যালোরি। এই দুইটা মান আমরা পাইছি দুইটা ধাপ থেকে। আমরা আসছিলাম কোথায়, 0 ডিগ্রির পানিতে। তাহলে এখন লিখবো 0 ডিগ্রি পানি হতে 100 ডিগ্রি পানিতে হিট কি হবে, H3। তাহলে দেখো এম কি হবে 5, এল কি হবে, এল পানির ক্ষেত্রে আমরা এল কি ধরছি, এখানে দেখো পানির ক্ষেত্রে এল আর বলতেছি, পানির ক্ষেত্রে এস কি ধরছি, আপেক্ষিক তাপ, এখানে কিন্তু দেওয়া নাই। পানির ক্ষেত্রে যদি আপেক্ষিক তাপ দেওয়া না থাকে, তোমরা পানির আপেক্ষিক তাপ তোমরা ধরে নিবা as equal to 1। ঠিক আছে, 1, কারণ পানির আপেক্ষিক তাপ সবসময় 1 হয়। ওকে, তাহলে দেখো এম এস এখন 0 ডিগ্রি থেকে 100 ডিগ্রিতে গেছে, খুব ইজি ব্যাপার। কোনটা বড় মান, দেখো বড় মান এখানে কি 100 না, 0 বড় না 100 বড়, অবশ্যই 100 বড়। তাহলে আমরা কি করব, বড়টা সামনে লিখবো, T2 মাইনাস T1 কত 0। তাহলে এখন তোমরা যদি গুণ করো এখানে কত বের হচ্ছে, 500 ক্যালোরি। ওকে, তৃতীয় ধাপে আমরা কত পাচ্ছি, 500 ক্যালোরি। এখন দেখো আমরা কোন ধাপে চলে আসছি, 100 ডিগ্রি পানিতে চলে আসছি। এখন আমরা লাস্ট স্টেজে আছি। লাস্ট স্টেজ কি, 100 ডিগ্রি পানি হতে 100 ডিগ্রি বাষ্পে, 100 ডিগ্রি পানি হতে 100 ডিগ্রি বাষ্পে, এখানে আমরা হিটের পরিমাণ ধরলাম H4। দেখো এই জায়গায়ও কি সাম্যাবস্থা ক্রিয়েট করছে না, যে আমরা দেখো এখানে 100 ডিগ্রি পানি হতে 100 ডিগ্রি বাষ্পে গেছি, এখানে কি তাপমাত্রার কোনো পরিবর্তন হয়েছে, হয় নাই। সেক্ষেত্রে আমার মানে সূত্র কি পড়বে, ml। কি সূত্র পড়বে, ml। তাহলে দেখো m এখানে কত 5, l কত, পানির ক্ষেত্রে বাষ্পের ক্ষেত্রে আমার কি দিছে, l এর মান 540 ক্যালোরি পার গ্রাম। তাহলে 540 ইনটু যদি 5 করি তাহলে আসতেছে 2700 ক্যালোরি। কত আসতেছে, 2700 ক্যালোরি। ঠিক আছে, তো এখন কি বলছে আমার প্রশ্নটা দেখি, যে -10 ডিগ্রি তাপমাত্রার 5 গ্রাম বরফকে 100 ডিগ্রি তাপমাত্রায় বাষ্পে পরিণত করতে কত তাপ প্রয়োজন। তাহলে আমরা তাপগুলো স্টেপ বাই স্টেপ বের করে ফেলছি অলরেডি। এখন জাস্ট কি করব, চারটা ধাপে যে তাপগুলো বের করলাম এই তাপগুলোকে যোগ করে ফেলবো। তাহলে মোট তাপ H equal to H1 plus H2 plus H3 plus H4। এই যে 4 ধাপের যে তাপ বের হয়েছে এগুলো যোগ করে ফেলবো। তাহলে কি হবে, 25 প্লাস 400 প্লাস 500 প্লাস 27। ঠিক আছে, তো তোমরা এটা যোগ করে বের করে ফেলবা, যোগ করে যা বের হবে তাই হচ্ছে অ্যান্সার। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এরকমই ম্যাথ, কিন্তু বের করতে বলছে অন্য কিছু সেম টাইপেরই। ঠিক আছে, তো এটা আমরা এখন তুলে নিব। তো দেখো এটা হচ্ছে আরেক ধরনের ম্যাথ, যেটা একটু আগে আমরা প্রমাণ করছি সেটার প্রয়োগ এখানে হবে। কি বলছে প্রশ্নটা আমরা পড়ে দেখি, -5 ডিগ্রি তাপমাত্রার 100 গ্রাম, এটা কিন্তু 100, হ্যাঁ 100 গ্রাম বরফকে 25 ডিগ্রি তাপমাত্রার 500 গ্রাম পানিতে মিশ্রিত করা হলো।
ঠিক আছে, তাহলে মিশ্রণের তাপমাত্রা কত হবে, কি কি বলে দিছে। আমি ধরে নিলাম যে ধরে এখানে কি আছে, বরফের ভর, বরফের ভর কত আছে 100 গ্রাম, বরফের তাপমাত্রা কত আছে, বরফের ভরকে আমরা ধরতে পারি m ইকুয়াল টু m, তাপমাত্রাকে আমরা ধরলাম T1 ইকুয়াল টু কত -5°C। তারপর এখন আসলাম পানিতে, পানি, তাহলে পানির ভর ধরে নিলাম m1 কত আছে 500, পানির তাপমাত্রা ধরে নিলাম T2 কত আছে 25°। তারপরে এখানে বলছে বরফ গলনের সুপ্ত ধাপ, বরফ গলনের সুপ্ত তাপ 80 ক্যালোরি পার গ্রাম। আবার কি বলছে বরফের আপেক্ষিক তাপ, আপেক্ষিক তাপ দেওয়া আছে কত 0.5। দেখো এখানে পানিরটা দেওয়া নেই, তাহলে আমরা কি বলছি পানির আপেক্ষিক তাপ কত ধরে নিব 1, বরফেরটা যেটা থাকবে পানিটা তার দ্বিগুণ হবে। ওকে, তো দেখো আমাদের এই জিনিসপাতিগুলো দেওয়া আছে, তো আমাদেরকে বুঝতে হবে কোন কোন ধাপ এখানে অতিক্রম করতে হবে, এটা একটু ভিন্নভাবে করব, ঠিক যেভাবে প্রমাণটা করছিলাম। তো দেখো আমার এখানে যদি আমরা একটা পাত্র কল্পনা করি, এই পাত্রতে কিছু পরিমাণ পানি আছে, এখন আমরা উপর থেকে বরফ দিই, বরফটার তাপমাত্রা হচ্ছে -5, বরফটার তাপমাত্রা কত -5। তো এখন এইখানেও আমি গ্রাফ আঁকবো, তো গ্রাফটা সর্বনিম্ন বিন্দু হচ্ছে -5, যেটা হচ্ছে বরফ x। এখন বরফটা যখন একটা সাধারণ পানিতে দিব 25°র পানি, তাহলে দেখো পানির তাপমাত্রাটা কি বেশি না, তাহলে বরফটা আছে -5 পানি আছে 25, তাহলে বরফটা কি হবে আস্তে আস্তে গলা শুরু করবে, গলতে গলতে কোথায় যাবে 0°, বরফে যাবে 0°র বরফ। এখন 0°র বরফ থেকে কি হবে 0°র পানিটা হবে, কি হবে 0° পানি, 0°র পানি থেকে কি হবে তাপমাত্রা আস্তে আস্তে বাড়বে, তাপমাত্রা আস্তে আস্তে বাড়বে। এখন ধরো যে পানিটা আছে এখানে 25°, একই হবে যখন তুমি একটা বরফ দিচ্ছ, বরফটা গলে একটা ঠান্ডা পানি তৈরি হচ্ছে, ঠান্ডা পানির কারণে কি হচ্ছে পানির তাপমাত্রাটা আস্তে আস্তে কমবে। ঠিক আছে, যেমন বরফ গলা পানির তাপমাত্রা বাড়বে, তেমনি নর্মাল যে পানিটা আছে এই পানির তাপমাত্রা আস্তে আস্তে কমবে। ঠিক আছে, তো কমে একটা মিশ্রণ যেটা ফাইনাল তৈরি হবে সেটার তাপমাত্রা আসবে। তো আমরা এখানে একটা জিনিস ধরে নেই, সেটা হচ্ছে মিশ্রণের তাপমাত্রা, যেটা আমাদেরকে বের করতে বলছে। মিশ্রণের তাপমাত্রা, তাপমাত্রা কত T°C ধরি, তাপমাত্রা T°C। তাহলে দেখো এখানে তাপ গ্রহণ কার থেকে হচ্ছে বর্জন কার থেকে হচ্ছে, তাপ গ্রহণ করতেছে বরফ, তাপ বর্জন করতেছে পানি। ঠিক আছে, এই যে গ্রাফ মানে এই জিনিসটা একবার বুঝে গেলেই হয়ে গেল। ঠিক আছে, কে গ্রহণ করতেছে কে বর্জন করতেছে, তো দেখি কি করা যায়। আরে কি রে ভাই, কি করলেন না। তো প্রথমত আমরা আসবো গ্রহণের দিকে, তো লিখবো কি -5° এর বরফ হতে, বরফ হতে 0° এর বরফে গৃহীত তাপ, গৃহীত তাপ, -5° এর বরফ হতে 0° এর বরফে গৃহীত তাপ। তাহলে দেখো আমার এখানে কি নিব, আমার সূত্র ms ডেল টি। তাহলে বরফের ভর কত দেওয়া আছে, বরফের ভর দেওয়া আছে 100 গ্রাম, বরফের ভর কত আছে 100 গ্রাম, তাহলে m গেল, বরফের ক্ষেত্রে s কত, s হচ্ছে 0.5, s দ্বারা কি বোঝায় আপেক্ষিক তাপ। এখন দেখো T2 - T1, এখন আমরা কোথায় আছি -5 থেকে 0 তে, -5 এর থেকে অবশ্যই 0 বড়, তাহলে 0 আগে হবে, মাঝখানে কি হবে সূত্রের মাইনাস, যেহেতু পরে আবার মাইনাস চিহ্ন আছে সেক্ষেত্রে ব্র্যাকেট ইউজ করব, -5। ঠিক আছে, এখন যদি আমরা এটাকে
গুণ করে ফেলি, তাহলে দেখি কত আসতেছে। আসতেছে হচ্ছে 100 ইন্টু 5 ইন্টু 0.5, 250 ক্যালোরি। ঠিক আছে, এখন দ্বিতীয় ধাপে আমরা যাব। দ্বিতীয় ধাপটা কি? 0 ডিগ্রি এর বরফ হতে, 0 ডিগ্রি এর বরফ হতে 0 ডিগ্রি এর পানিতে গৃহীত তাপ, গৃহীত তাপ। তাহলে কি হবে দেখো তো, 0 ডিগ্রি এর বরফ হতে 0 ডিগ্রি এর পানি, এখানে কি তাপমাত্রা পরিবর্তন হয়েছে? হয়। তাপমাত্রা যদি পরিবর্তন না হয়, সূত্র হচ্ছে ml। তাহলে আমরা যেহেতু বরফের ক্ষেত্রে করতেছি, তাহলে বরফের ভর হচ্ছে 100, l হচ্ছে এখানে বরফের সুপ্ত তাপ কত 80, তাহলে 80 ইন্টু 100, 800 বলেও দিবা না, 8000 দিবা, 8000 ক্যালোরি। ঠিক আছে, এখন দেখো আমরা তৃতীয় ধাপে চলে যাব। এখন বরফটা গলতে 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 0 ডিগ্রির পানিতে আসছে। এখন কি হবে, 0 ডিগ্রি এর পানি হতে টি ডিগ্রি, মানে যেটা মিশ্রণের তাপমাত্রা, ওই তাপমাত্রায় যাবে। টি ডিগ্রি এর পানিতে কি হবে, গৃহীত তাপ, গৃহীত তাপ। গৃহীত তাপটা কত? m, m হচ্ছে কত 100, s কত পানির ক্ষেত্রে 1, ডেল টি, তাহলে টি যেহেতু বড়, টি আগে তারপরে 0। ঠিক আছে, তাহলে কত হচ্ছে এখানে 100 ইন্টু 1 মানে 100 টি, কত হচ্ছে 100 টি। বুঝতে পারছো? তাহলে গৃহীত পাঠটাকে আমরা এক পাশে রাখবো এবং বর্জিত পাঠটাকে এক পাশে রাখবো। তো গৃহীত পাঠটা তোমরা যদি উঠায় ফেলো তাহলে খুব ভালো হয়, অথবা গৃহীত পাঠটাকে এখানে তোমরা আগে যোগ করে দিবা। মোট গৃহীত, মোট গৃহীত তাপ বা গৃহীত তাপ মোট, হ্যাঁ, লিখে দিবা মোট গৃহীত তাপ। মোট গৃহীত তাপ কত পাচ্ছি আমরা এখানে? 250 প্লাস 8000 প্লাস 100 টি, তাহলে 8250 প্লাস 100 টি। ঠিক আছে, তাহলে গৃহীত তাপ থেকে আমরা কত পাচ্ছি? 8250 প্লাস 100 টি। ওকে, এখন আমরা বর্জিত তাপের ওখানে চলে যাব। কারণ বর্জিত তাপ, তাপ বর্জন করছে কে? খুব ইজি একটা বিষয়, তাপ বর্জন করছে হচ্ছে পানি। তাহলে T1 ডিগ্রি, পানির তাপমাত্রা কত ধরছিলাম আমরা? পানির তাপমাত্রা এই যে পানির তাপমাত্রা ধরছিলাম আবার কত রে? T2। আচ্ছা, T2 ডিগ্রি সেন্টিগ্রেড এর পানি হতে T ডিগ্রি সেন্টিগ্রেড এর পানিতে বর্জিত তাপ, বর্জিত তাপ। তাহলে বর্জিত তাপটা কত পাচ্ছি আমরা দেখো, বর্জিত তাপের ক্ষেত্রে সূত্র কি? ms ডেল টি, ms ডেল টি। এখন পানিটা যেহেতু নিচ্ছি আলাদা পানি, এটা কি 25 ডিগ্রির পানিটা নিচ্ছি, কিন্তু এটা কি নিচ্ছি 25 ডিগ্রির পানি। এখন দেখো T2 ডিগ্রি সেন্টিগ্রেডের পানি হতে, এখন T2 টার কি আমার মান দেওয়া আছে না? T2 টার মান কত? 25 ডিগ্রি। তাহলে 25 ডিগ্রির পানি হতে টি ডিগ্রির পানি, যেহেতু বরফগুলো পানিটা আসে নর্মাল 25 ডিগ্রি পানিটাকে ঠান্ডা করতেছে, সেক্ষেত্রে 25 ডিগ্রি পানিটা আগে লিখবো। হ্যাঁ, বর্জিত তাপ m, পানির ভর কত দেওয়া আছে? 500। পানির ক্ষেত্রে s কত? 1। পানির ক্ষেত্রে আমরা এখন দেখি কি হচ্ছে, যেহেতু 25 ডিগ্রি বড়, 25 ডিগ্রি আগে লিখলাম, টি যেহেতু ছোট, টিটা পরে লিখলাম। তাহলে 500 ইন্টু 25 করলে কত হয় দেখি, গুণ করে দিব। 500 ইন্টু 25, 1 2 5 0 0 মাইনাস 500। দেখো, গৃহীত তাপ থেকে পাইছি আমরা 8250 প্লাস 100 টি, বর্জিত তাপ থেকে পাইলাম 12500 মাইনাস 500 টি। এখন আমাদের সূত্র আমরা কি জানি? গৃহীত তাপ মানে মোট গৃহীত তাপ ইকুয়াল টু মোট বর্জিত তাপ। এটা কি আমাদের সূত্র, যে গৃহীত তাপ ইকুয়াল টু বর্জিত তাপ। তাহলে দেখো, গৃহীত তাপ থেকে আমরা কি পাইছি? 8250 প্লাস 100 টি ইকুয়াল টু 12250, 12250 না 12500 মাইনাস 500 টি।
তো আমাদেরকে এখানে বলছে মিশ্রণের তাপমাত্রা অর্থাৎ টি এর মান বের করতে। তাহলে আমরা মানগুলাকে এক পাশে পাঠাবো আর টি গুলাকে। তাহলে দেখো 500টিটা যদি এই পাশে যায় তাহলে কি হয়ে যাবে প্লাস 500টি মাইনাসটা 100টি প্লাস 500টি এবং এই পাশে যে 8250 আছে এটা প্লাস অবস্থায় আছে, সমান চিহ্ন এই পাশে হয়ে যাবে মাইনাস। ঠিক আছে, তাহলে দেখো 500টি আর 100টি মিলে হচ্ছে 600টি আর এখানে 12500 12500 মাইনাস 8250 কত হচ্ছে 4250 ক্যালোরি। হ্যাঁ, তো এখান থেকে দেখো 600টা টি এর সাথে গুণ অবস্থায় আছে, তাহলে 4250 ডিভাইডেড বাই 600 করে দিলে আমরা পাই যাচ্ছি তাপমাত্রাটা। 4250 ডিভাইডেড বাই যদি 600 করি তাহলে আমরা পাচ্ছি 7.083 ডিগ্রি সেন্টিগ্রেড। তো এটাই হচ্ছে মিশ্রণের তাপমাত্রা। তো এটা ছিল শেষ অঙ্ক। তো এই অঙ্কের মাধ্যমে তোমাদের এই অধ্যায় শেষ হলো। আমার এই দুইটা পার্ট ভিডিও যদি দেখো, ক্যালোরি থার্মোমিটার পার্ট 1 এবং পার্ট 2, তাহলে থার্মোমিটার নিয়ে সকল সমস্যা তোমাদের সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। তো দেখা হবে পরের চ্যাপ্টারে। তোমরা কোন কোন চ্যাপ্টারে ক্লাস করতে চাও কমেন্ট বক্সে জানাও। ভালো লাগলে শেয়ার করে দিও, লাইক করে দিও। আসসালামু আলাইকুম।